আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কাজ শেষ করো, তারপর না হয় খাওয়া যাবে। জ্যোতি মুচকি হেসে আবারও কাজে মন দিল। শোভন সরে গেল সেখান থেকে। গাছে পানি দিয়ে ঘরে এলো জ্যোতি। পোশাক বদলে হাত মুখ ধুয়ে ফ্যানের নিচে বসে একটু জিরিয়ে নিল। সেদিনের রাতটা পার হলো কোনোভাবে। শোভন ফজরের নামাজ পড়তে বের হবে তৎক্ষণাৎ গতকাল জ্যোতির বলা কথাটি মনে পড়ল তার। জ্যোতি বলেছিল ফজরের নামাজের সময় যাতে তাকে ডেকে দেওয়া হয়। শোভন বিছানায় বসে ঘুমন্ত স্ত্রীর দিকে তাকালো। না, অতটা খারাপ লাগছে না, বরঞ্চ দেখতে বেশ ভালোই লাগছে। যে যেমনই হোক না কেন, ঘুমালে প্রতিটি মানুষের মুখশ্রীতেই এক সৌন্দর্য এসে ভর করে। ঘুমান্ত ব্যক্তিটিকে তখন দেখলে মনে হয় পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ মানুষই যেন সে। ঘুমান্ত জ্যোতিকে দেখে হুট করেই শোভনের ভিতর এক অদ্ভুত অনুভূতি হলো। ইচ্ছে করলো ফোলা ফোলা গাল দুটো টেনে দিতে, কিন্তু কাজটি করতে পারল না। ভেতরে কোথাও থেকে অদৃশ্য এক বাধা পেল। সঙ্গে সঙ্গে নিজের এমন ইচ্ছাকে ধিক্কার জানালো। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে মৃদুস্বরে ডাকলো, এই যে শুনছো জ্যোতি? জ্যোতি পূর্বের মতোই বেঘরে ঘুমোচ্ছে। কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। শোভন জ্যোতির মাথায় হাত দিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে বলল, সেই কখন ফজরে আজান দিয়েছে, নামাজের সময় তো চলে যাচ্ছে, কি হলো, ঘুম থেকে ওঠো। এই জ্যোতি। চোখ জোড়া বন্ধ রেখেই ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দিল, আর একটু ঘুমাই না। নামাজ পড়ার পর না হয় আবার ঘুমানো যাবে, এখন ওঠো জ্যোতি। চোখ জোড়া বন্ধ রেখেই ঘুমো ঘুমো কণ্ঠে উত্তর দিল। শেষের ধমকের সুরেই নামটা উচ্চারণ করলো শোভন। লাফিয়ে উঠল জ্যোতি। শোভন উঠে দাঁড়ালো, বলল, কাল তো ঠিকই অভিযোগ করলে আমি তোমায় ডেকে দেই না, সে কারণেই নাকি নামাজ কাজা হয়, তাহলে আজ ডাকার পরেও এত বাহানা কেন? তাড়াতাড়ি উজু করে এসো। মুখ ভার করে জ্যোতি বিছানা থেকে নামল। শোভন মসজিদে যাবে। ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই পেছন থেকে গোমরা মুখে জ্যোতি বলল, স্ত্রীর সঙ্গে ভালোবাসা নিয়ে হেসে হেসে কথা বলা সুন্নত। কপালে কয়েকটি ভাঁজ পড়ল শোভনের। চমকানো দৃষ্টি নিয়ে পেছনে ঘুরতেই দ্রুত বাথরুমে ঢুকে গেল জ্যোতি। মুচকি হেসে ঘর থেকে বের হলো শোভন। জায়দা খাতুন ঘুমিয়ে আছেন হাসপাতালের বেডে, হাতে স্যালাইন চলছে। আশেপাশে মানুষজনের কথাবার্তার অনেক শব্দ, তাতেও ওনার কোনো হুঁশ নেই। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে ওনাকে। শম্পা শাশুড়ির শিওরে বসে আছে। জাহিদ ঔষধ নিয়ে এগিয়ে এলো, চেয়ার টেনে বসে বলল, মায়ের অবস্থা তো তেমন ভালো না, জ্যোতিকে সবটা জানানো উচিত। শম্পা নাকচ করে বলল, এত খারাপও না যে জ্যোতিকে জানাতে হবে, ওকে জানালেই আসার জন্য মরিয়া হয়ে উঠবে। এদিকে সপ্তাহ পার হয়নি যে স্বামীর সঙ্গে ওখানে গেছে, এখনই চলে এলে হবে? নতুন সংসারটা তো গুছাতে হবে না কি? কিন্তু কোনো কিন্তু নয়, মায়ের অসুস্থতার কোনো খবর যেন জ্যোতির কান পর্যন্ত না যায়। যদি অসুস্থতা বেড়ে যায় তখন না হয় জানানো যাবে। জাহিদ আর স্ত্রীর উপরে কথা বলল না। আজ দুদিন ধরে সদর হাসপাতালে ভর্তি জায়দা খাতুন। প্রেশার বেড়েছে, খাবার খেতে পারেন না, তীব্র জ্বরে ভুগছেন। বেশ কয়েকদিন কেটে গেল। রোজকার মতো অফিস শেষ করে বাড়ি ফিরছে শোভন। সদর দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেল বাজালো বেশ কয়েকবার। সঙ্গে সঙ্গে দরজা না খোলায় ক্লান্ত শরীর নিয়ে বেশ বিরক্ত হলো। 2 মিনিট পর কাঙ্ক্ষিত মানুষটি দরজা খুলে দিল। কিছু একটা বলার জন্য ঠোঁট প্রসারিত করতেই বিস্মিত হলো সে। শোভনের এমন দৃষ্টিতে লজ্জা পেল জ্যোতি। মাথা নিচু করে নম্র স্বরে বলল, দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন। ধ্যান ভাঙল শোভনের। নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। জ্যোতির দরজা লাগিয়ে পেছন ঘুরতেই স্বামীর প্রশ্নবিদ্ধ দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল। শোভন প্রশ্ন করল, কোথাও গিয়েছিলে নাকি? কোথায় যাব, আমি কি এখানকার কিছু চিনি নাকি? তাও ঠিক। হঠাৎ এমন প্রশ্ন কেন? না, হঠাৎ এমন সাজগোজ তো তাই মনে হলো। কথাটা বলে ঘরে যাওয়ার জন্য অগ্রসর হলো শোভন। লাল রঙের কালো পাড়ের শাড়ি পরিধান করেছে জ্যোতি, পায়ে রূপার নুপুর, শরীরে সোনার গহনা, চোখে গাঢ় কাজল। এতেই যেন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ। শোভনের পেছন পেছন যেতে লাগলো। নুপুরের ঝনঝন শব্দে দীর্ঘশ্বাস ফেলল শোভন। স্মিত হেসে জ্যোতি প্রশ্ন করল, আমার কেমন লাগছে? পেছনে না ঘুরেই যেতে যেতে শোভন উত্তর দিল, ভালো না। নিমিষেই অধরের মিষ্টি হাসিটা বিলীন হয়ে গেল। ওখানেই দাঁড়িয়ে পড়ল সে। ততক্ষণে শোভন ঘরে চলে গেছে। ইভার পরামর্শে এই প্রথম শোভনের জন্য সে এত সেজেছিল জ্যোতি। সাজগোজের পর আয়নাতে বেশ কয়েকবার খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখেছে, অথচ যার জন্য এত সাজ
সেই কিনা বলে গেল ভালো লাগছে না। নিজের পছন্দের উপর চরম সন্দেহের বাসা বাঁধল। কিছুক্ষণ পর মন খারাপ করে ঘরে এলো জ্যোতি। ঘরে শোভন নেই। বাথরুম থেকে পানির শব্দ আসছে। আর একটু দেরি না করে আলমারি থেকে 3 পিস বের করে অন্য ঘরে চলে গেল জ্যোতি। পোশাক বদলে ফেলল, পরনের গহনাও খুলে ফেলল, মুছে ফেলল চোখের কাজল, আবারও আগের বেশভূষা ধারণ করলো। ফ্রেশ হয়ে শোভন ড্রয়িং রুমে এলো, কিন্তু জ্যোতির দেখা পেল না। রান্নাঘরে গেল, সেখানেও নেই। আবারও ঘরে এলো শোভন। বারান্দায় উঁকি দিল, কিন্তু হতাশ হলো। মনে মনে বলল, মেয়েটা জিন পড়ি নাকি? মুহূর্তেই কোথায় গায়েব হয়ে গেল। খেতে আসো। আর এক মুহূর্ত দেরি না করে ড্রয়িং রুমে এলো শোভন। স্ত্রীকে দেখে প্রাণ ফিরে পেল তার, কিন্তু মুখশ্রী গোমরা হয়ে গেল। চেয়ারে বসে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল স্ত্রীর পানে। জ্যোতি শোভনের দিকে তাকালো, বলল, কি হলো, খাচ্ছেন না কেন? খেতে লাগলো শোভন। আর চোখে বেশ কয়েকবার জ্যোতির দিকে তাকালো, কিন্তু জ্যোতির সেদিকে খেয়াল নেই। দৃষ্টি তার প্লেটের দিকে। চুপচাপ খাবার খাচ্ছে। ইতস্তত দূর করে মুখে গাম্ভীর্য ফুটিয়ে শোভন বলেই ফেলল, সাজ আবার বদলে ফেললে কেন? জ্যোতির সোজাসাপটা উত্তর। এমনি। মুখে স্বাভাবিকভাবে ছোট্ট একটি উত্তর দিলেও ভেতরে ভেতরে মন খারাপ করে বসে আছে জ্যোতি। মনে মনে বলল, নিজেই বললো দেখতে ভালো লাগছে না, আবার এখন কিনা নিজেই প্রশ্ন করছে স্বাদ কেন বদলালাম। খাওয়া শেষে এঁটো বাসন নিয়ে রান্নাঘরে গেল জ্যোতি। শোভনও তার পেছনে পেছনে সেখানেই গেল। জ্যোতির তাতে ভ্রুক্ষেপ নেই, নিজের কাজ করে যাচ্ছে। প্লেট ধুয়ে শোভনের উদ্দেশ্যে বলল, আপনার রান্নাঘরে কোনো দরকার আছে? না তো, কেন? না, লাইটটা নেভাতাম। তুমি যাও, আমি নিভিয়ে দেব। সঙ্গে সঙ্গে ঘরে চলে গেল জ্যোতি। শোভনও লাইট নিভিয়ে ঘরে এলো। ততক্ষণে জ্যোতি এসে শুয়ে পড়েছে। দরজা আটকে কিছুক্ষণ বিছানার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল শোভন। তারপর চলে গেল বারান্দায়। বারান্দায় দুজন বসার মতো একটা দোলনা লাগিয়েছে শোভন, তবে জ্যোতির ইচ্ছায়। সেখানেই এই মুহূর্তে সে বসল। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। সিগারেট ধরানোর সময় হঠাৎ করেই জ্যোতির বলা সেদিনের কথাগুলো মনে পড়ল। আর খেতে ইচ্ছে করলো না সিগারেটটি। বারান্দার একপাশে ফেলে দিল প্যাকেটটি। চোখ জোড়া বন্ধ করে নিল। বিড়বিড় করে বলল, এই জীবনে কেউ আমায় বুঝতেই চাইল না যে আমারও একটা মন আছে, আমারও কষ্ট লাগে। সবাই শুধু নিজেদেরটাই বুঝলো, নিজেদের ইচ্ছাগুলো চাপিয়ে দিল আমার উপর। আর আমি একাই রয়ে গেলাম সবার থেকে দূরে। মাঝরাতে হুট করে ঘুমটা ভেঙে গেল জ্যোতির। পাশ ফিরে ঘুমো ঘুমো চোখে তাকালো। আবছা দৃষ্টিতে শোভনকে দেখতে না পেয়ে কপালে ভাঁজ পড়ল। হাত দিয়ে পাশ হাতড়াতে লাগলো। এবার নিশ্চিত হলো পাশে শোভন নেই। এক লাফে শোয়া থেকে উঠে বসলো। সতর্ক কণ্ঠে ডাকলো, শুনছেন, এত রাতে কোথায় গেলেন? বিপরীত মানুষটির থেকে কোনো উত্তর এলো না। বিছানা ছেড়ে নেমে ঘরের লাইট জ্বালালো জ্যোতি। পুরো ঘর ভালো করে পর্যবেক্ষণ করলো। সত্যি সত্যি শোভন ঘরে নেই। এবার দরজার দিকে তাকালো। না, দরজাও ভেতর থেকে লাগানো। বাথরুমে খোঁজ করলো, কিন্তু সেখানেও পেল না। দৃষ্টি গেল বারান্দায় দরজার দিকে। বারান্দার দরজা হাট করে খোলা। জ্যোতির মাথায় প্রশ্ন এলো, এখন আবার বারান্দায় কি করছেন উনি? ধূমপান করতে গেলেন নাকি? উফ, এই লোকটা না সত্যিই খুব অদ্ভুত। ভাবতে ভাবতেই বারান্দায় এলো জ্যোতি। দোলনায় শরীর হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে শোভন। জ্যোতি শোভনের সামনে গিয়ে কোমরে হাত রেখে দাঁড়ালো। আবছা আলোয় শোভনের ঘুমন্ত মুখখানা দেখতে পেল। বলল, বিছানা রেখে এখানে এসে ঘুমিয়ে আছেন কেন? আচ্ছা, সত্যি সত্যি ঘুমিয়ে আছে তো, নাকি এমনি চোখ বন্ধ করে বসে আছে? একটু ঝুঁকে নির্দ্বিধায় ডান হাতটি শোভনের গালে রাখলো জ্যোতি। সুজুকে আলতো করে গাল টেনে দিয়ে বলল, এভাবে এইখানে ঘুমিয়ে আছেন কেন? লোকজন দেখলে তো ভাবে ঘরে বউ কোনো জায়গায় দেয় না, তাই হয়তো স্বামীকে বাইরে এসে শুতে হয়েছে। তাতে শোভনের কোনো হেলদোল নেই। ঘুমন্ত মানুষের কানে কি আর এত কথা যায় নাকি? ঠোঁটে হাসি ফুটে উঠল জ্যোতির। এই প্রথম স্বামীকে ছোঁয়ার সুযোগ পেয়েছে সে। এই প্রথম স্বামীকে ছুঁতে পেরেছে সে। নিঃশব্দে শোভনের মুখে আলতো করে হাত বুলিয়ে চুল গুছিয়ে দিল। আঙুল দিয়ে চুলগুলো এলোমেলো করতে ব্যস্ত হয়ে পড়ল। আচমকা কেউ শক্ত করে হাতটি ধরে ফেলল তার। ভয় পেয়ে গেল জ্যোতি। হাতের দিকে তাকাতেই নিজের হাতটি শোভনের হাতের মুঠোয় দেখতে পেল। এক টানে জ্যোতিকে নিজের কাছে নিয়ে নিল শোভন।
শুকনো ঢোক গিলল জ্যোতি। প্রায় কেঁদে দিবে এমন একটা অবস্থা। সে এখন শোভনের কোলে। জ্যোতির কোমর জড়িয়ে ধরে তার বাহুতে মুখ চুবালো শোভন। ঘুমো